হৃদয়ের মায়াজাল পর্ব ১৪। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। হৃদের কালো মার্সিডিজ গাড়িটা খানবাড়ির গেট ধরে ঢুকতেই বাগান চত্বর থেকে আরাফ খান তাকালো সেই দিকে। বাড়ির মালিকদের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। অসময় হৃদের গাড়িটা বাড়ির গেট ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে আগায় হাতের লাঠিটা ভর করে। আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকছে না ওনার কাছে। যে ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যেত না, সেই ছেলের পাড়া আজকাল ঘন ঘন পড়ছে চট্টগ্রামের মাটিতে। ব্যাপারটা সন্দেহজনক, ভীষণ রকমের সন্দেহজনক। তিনি আরো 2 দিন আগে শুনেছে এই ছেলে চট্টগ্রামে এসেছে। ওনাদের সাথে দেখা না করে মুরাদপুর ফ্ল্যাটে পড়েছিল 2 দিন, কিন্তু কেন পড়েছিল জানা নেই। সেই কারণটা আপাতত তিনি জানেন না। শুনেছে এর মধ্যেই বাবা নেহালের সঙ্গে দেখা করেছে হৃদ, কিন্তু ওনাদের কাছে আসেনি, দেখাও করেনি। এমনটাও তো না যে হৃদ চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে। তিনি বেশ বুঝতে পারেন হৃদ তার মতলবে আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে। তাছাড়া হৃদ যদি তার বাবার কাছে চট্টগ্রামে আসতো তাহলে মুরাদপুর না থেকে বাড়িতে থাকতো, ওনাদের সাথেই থাকতো। কিন্তু হৃদের মুরাদপুর থাকার পেছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে বলে ওনার মনে হয়। নয়তো এই ঘাটতেরা হৃদ খান এমনি এমনি কোথাও পড়ে থাকার মানুষ না। যেখানে এই ছেলে বাবা মা বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে, সেই ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুরে পড়ে থাকবে না। বিচক্ষণ আরাফ খান হাতের লাঠিটা ভর করে সামনে এগোলো। হৃদকে দেখলো গাড়ি থেকে নেমে কেমন গুমোট গম্ভীর মুখে হনহন করে চলে যেতে বাড়ির ভেতরের পথে। কিন্তু মাঝে পথে পথ আটকে দাঁড়ালো আরাফ খান। যাওয়ার পথে বাধা পাওয়ায় বিরক্তিতে কপাল গুটালো হৃদ। আরাফ খানের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা, কি চাই? চাই তো অনেক কিছু, কিন্তু তুই তো দিতে অক্ষম। তুই তো আর আমার বউ না, নাতি হোস, দিবি কেমনে? আরাফ খানের রসিকতা কথায় হৃদের বিরক্তি বাড়ে। এমনি মন মেজাজ ভালো নাই, বউয়ের সাথে রাগারাগি করে এসেছে সে। হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটাতে চাইলো আরাফ খানের, কিন্তু একইভাবে পথ আটকে দাঁড়ালো তিনি। জহুরি দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। হৃদের বাম হাতের কবজিতে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ চোখে পড়লো ওনার, সাথে কপালেও দেখলো একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করা। এই অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথার হাত ফাটিয়ে এসেছে। তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বলল, তোর এই অবস্থা কেন? হ্যাঁ, কি করে এসেছিস তুই? হৃদের সোজাসাপটা উত্তর, বিয়ে করে এসেছি। আরাফ খানের বলতে দেরি, কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসাতে দেরি হলো না। চট করে নির্লিপ্ত গলায় বলে ফেললো কথাটি। হৃদ স্পষ্টভাষী, সে কখনো কোনো কথা মিথ্যা বা লুকোচুরি করে না, আর না কাউকে পরোয়া করে। স্থান কাল মানুষ ভেদ করেও সে সর্বদা স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে, বলেও। আরাফ খান জানেন হৃদ স্পষ্টভাষী, সর্বদা সত্য কথা বলে। তারপরও তিনি হৃদের এই বিয়ে করে এসেছি এই কথাটা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পিছনে অবশ্য কারণ আছে। বিগত কয়েক বছর ধরে হৃদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা, কিন্তু সে রাজি নয়। এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে বাসায় তুমুল হুলস্থুল পাকিয়েছিল। কত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে। সেজন্য তো বাধ্য হয়ে হৃদের থেকে 3 বছরের ছোট 27 বছরের ফাহাদকে বিয়ে করালো, নয়তো হৃদকেই আগে বিয়ে করাতেন ওনারা। এখন এত কাহিনীর পর যদি হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে, তাহলে ওনারা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। হলো তাই। আরাফ খান হৃদের বিয়ের কথাটা এক রত্তিও বিশ্বাস করেননি। উল্টো তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছে। সেজন্য তিনি ওর হৃদের সাথে হেয়ালিপনা করেই বললেন, বিয়ে করে এসেছিস ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা কেন? বিয়ে করতে কি আর যুদ্ধ করা লাগে নাকি? আঘাত পেয়েছিস কিভাবে? আবারও হৃদের দায়সারা উত্তর আসলো, বউ মেরেছে। বউ মেরেছে? আরে সাব্বাস, বউয়ের হাতের মার খেয়ে এসেছিস অবশেষে। আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের উপর হৃদ। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! হৃদ খানকে কেউ পিটায়? তোর বউকে তো আমার একটা ধন্যবাদ দেয়া দরকার। বাঘিনীর বাচ্চা সে, তোকে মারার মতো দুঃসাহসিক কাজটা সে করে ফেললো। আরাফ খানের কৌতুক কথায় দাঁতে দাঁত চাপলো হৃদ। রাগ বাড়ছে, সেজন্য চোয়াল শক্ত হচ্ছে জেদে।
সামনে থেকে সরো দাদা ভাই, ভালো লাগছে না। হৃদ আবারও পাশ কাটাতে চাইলে ফের বাধা দিল আরাফ খান। তিনি যেন আজ শপথ করেছে হৃদকে সর্বোচ্চ বিরক্ত করবে। তিনি হৃদের পথ আটকে দাঁড়াতে দাঁড়াতে একইভাবে খোঁচা মেরে বলল, আমাকে তোর ভালো লাগবে না এটাই স্বাভাবিক। আমি কি আর তোর বউ লাগি যে আমাকে তোর ভালো লাগবে? ভালো লাগার মানুষের কাছে তো মায়ের খেয়ে এসেছিস, আর কি চাই বল? এমন বউ সোহাগা স্বামী কতজন এমন বউ সোহাগা স্বামী কতজন হতে পারে? তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম নিয়েছিস হৃদ। সোজা স্বামী পেটা বউ পেয়েছিস। তোর ভাগ্যটা ভালো বুঝলি। আমাদের বউ তো খালি আদর করে, মারে না। আরাফ খানের খোঁচা মারা হেয়ালি কথায় হৃদ দাঁতে দাঁত পিষে জোরপূর্বক আরাফ খানকে পাশ কাটিয়ে হনহন করে চলে গেল বাড়ির ভেতরে। হৃদকে চলে যেতে দেখে বৃদ্ধ বয়সের ঝুলন্ত চামড়ায় সুন্দর হাসলেন তিনি। হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতে তক্ষুনি চোখে পড়ল আসিফকে। হৃদের গাড়ি পার্কিং করে এদিকটায় আসছে, কিন্তু আসিফের ভাবভঙ্গিমা এমন যেন সে চুরি করে ধরে পড়ে যাওয়ার ন্যায় অবস্থা। আরাফ খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতন মতিগতিটা চট করে ধরে ফেলল। আসিফ যে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন চোরের মতন পলায়ন করতে চাইছিল সেটা বুঝতে পেরেই তিনি আসিফের ভয়টা আরো বাড়িয়ে দিয়ে তক্ষুনি হাঁক ছেড়ে ডাকলো আসিফকে, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। আসিফ থমথমে মুখে আরাফ খানের দিকে এগিয়ে আসলো। পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ায় আসিফ বোকা হাসলো। মাথা চুলকাতে চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতে তিনি সন্দেহভাজন দৃষ্টিতে আসিফকে পরখ করে বলল, কি ব্যাপার, কাহিনী কি বলতো? আজকাল ঘন ঘন কি করিস তোরা চট্টগ্রামে? কি চলে তোদের? আসিফ বোকা হেসে উত্তর করে বলল, কিছু চলে না দাদা ভাই, এমনি এমনি কাজে এসেছিলাম আমরা। কি কাজে আসলি শুনি? তোর হৃদ ভাই যে বলে গেল বিয়ে করেছে, ঘটনাটা কি সত্য? আসিফ একইভাবে বোকার মতো বলল, হৃদ ভাই বলেছে এমনটা? যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্য, আমি কিছু জানি না। সারাদিন তো থাকিস হৃদের সাথে বলদের মতন, আবার বলছিস জানিস না কিছু। সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলে? আমার তো তোদের দুজনকে কেমন সন্দেহ সন্দেহ লাগে। কোনো সম্পর্ক টম্পর্কে জড়িয়ে পড়িসনি তো তোরা আবার? ছিটকে দূরে সরে যাওয়ার মতন পিছু হটলো আসিফ। নাক মুখ কুঁচকে আহাজারি করার মতন করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলেন এসব দাদা ভাই? হৃদ ভাই আমার বস হয়, আমার কাজই হৃদ ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকা, নয়তো আমি মেয়ে আমি মেয়েতে ইন্টারেস্টেড। তোদের ইন্টারেস্ট বুঝবো কেমনে? হ্যাঁ, কোনোদিন তো দেখলাম না দুই বলদের এক বলদ ও একটা মেয়ে পটাইতে। খালি বলদের মতন সারাদিন একজন আরেকজনের নাম ডাকিস। তুই জপিস হৃদ ভাই হৃদ ভাই করে হৃদ তুই জপিস হৃদ ভাই করে, আর তোর হৃদ ভাই মরে আসিফ আসিফ করে। এখন আমরা তোদের প্রেমিক প্রেমিকা মনে করতেই পারি। নাউজুবিল্লাহ কথাবার্তা বললেন না দাদা ভাই, হৃদ ভাইয়ের ভাবি আছে। ভাই আমাকে ভাই শুনলে আমাকে ছাড়বেন। হৃদ ভাইয়ের ভাবি আছে মানে হৃদ কি ভাবিতে ইন্টারেস্টেড নাকি? আমতা আমতা করে আসিফ বলল, না মানে হৃদ ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে। আরাফ খান অবাক হওয়ার মতন করে বলল, কি বলিস এসব? হৃদ শেষমেশ কোনো ভাবির সাথে সম্পর্কে জড়ালো আসিফ? বউটা কার? কার বউয়ের সাথে পরকিয়া করছে হৃদ? ভয়ে 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 ভেতরটা মোচড় দিয়ে উঠলো আসিফের। কথায় কথায় সে অনেক কিছু বলে ফেলেছে আরাফ খানকে। যদি এসব কথা হৃদের কানে যায় আসিফকে আস্ত রাখবে না। হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা। আসিফ আরাফ খানের কথার ফ্যাসাদে পড়ে কিভাবে কিভাবে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। এখন আসিফ যদি কিছুক্ষণ আরাফ খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে তিনি খুঁচিয়ে খুঁচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবেন নিশ্চিত। আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভেতর। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় আরাফ খান। তিনি যখন বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছেন, তিনি তক্ষুনি আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন তিনি বললেন, আরে 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 বলদ, বলে তো যা, হৃদ কার বউয়ের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে? মেয়েটা কে? আসিফ দৌড়ে পালাতে পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো, মেয়েটা আপনার আত্মীয় হয় দাদা ভাই। আত্মীয় কথাটা মাথায় আসতেই আরাফ খানের মাথায় প্রথমেই শশীর নামটা ঢুকলো। মেয়েটার সাথে হৃদের সম্পর্কে কথা শুনেছিল ওনারা আরো কয়েক বছর আগে।
দুজনকে বিয়েও দিতে চেয়েছিল ওনারা, কিন্তু শশীর বয়স কম হওয়ায় বা শশীর পড়াশোনা শেষ হয়নি বলে বিয়েটা আর হয়নি। তারপর কি হলো কি জানি, হৃদ বিয়ে করবে না বলে একেবারে বেঁকে বসলো। আরাফ খানের মনে হলো হৃদ আবারও হয়তো শশীর সাথে প্রেমের সম্পর্কে মজেছে। যদি তাই হয় তাহলে এবার দুটোকে দুটোকে ধরে হাতে হাতে বিয়েটা সেরে ফেলবেন ওনারা। বহমান নদীর স্রোতের মতোই সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে। হৃদ মায়ের উপর রাগ নিয়ে চট্টগ্রাম শহর ছাড়লো আজ গোটা ৩৫ দিন হলো। এতে মায়ের অবশ্য ভাবান্তর নেই। সে হৃদের জন্য মোটেও চিন্তিত নয়, বরং সে সেদিনের পর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত। হৃদ চুক্তিপত্রের কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি, উল্টো মায়াকে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে গেল। এখন মায়ের ভয় হয় যদি হৃদ কোনোভাবে মায়ের নিখোঁজ স্বামীর ক্ষতিটতি করে বসে তো। মায়ের নিজের স্বামীর জন্য অস্থির উন্মাদনা হয়ে সেদিন হৃদের হাতে মার খেয়ে বাসায় এসে প্রথমে নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে। হৃদ মায়ের স্বামীর ক্ষতি করার আগেই সাবধান করতে চেয়েছিল লোকটাকে। কিন্তু আফসোস, মায়ের ফোন কলই সেদিন হতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি, আর না কল ব্যাক করেছে। মায়া জানে না কেন লোকটা মায়ের কল রিসিভ করে না। মায়া মনে করলো সেই প্রথম রাতে ওই লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছু বলে ফেলেছিল বিধায় এখন মায়ের স্বামী অপমানিত হয়ে ওর কল রিসিভ করছে না। আসলে দোষটা মায়ারই। মায়া বাড়াবাড়ি করে অনেক কথা বলে ফেলেছিল সেদিন। প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ার। মায়ার কষ্ট বাড়ে, সেই সাথে সঙ্গী হয় কান্না। দিশেহারা মায়া হঠাৎ করেই কেমন যেন উদাসীন হয়ে পড়লো সবকিছুর উপর। কিশোরী মনটাকে বোঝাতে না পেরে প্রায় প্রতিদিন নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় হৃদকে। ব্যাপারটা স্বাভাবিক হলে হয়তো হৃদ মায়ের কল রিসিভ করত, স্বাভাবিকভাবে অপরিচিত থেকেই বউয়ের সাথে ফোন আলাপ চালাতো। কিন্তু বিষয়টা হৃদের কাছে স্বাভাবিক ঠেকলো না। যবে থেকে বুঝতে পারলো মায়ের হৃদকে নিয়ে পজিটিভ কিছু চিন্তা করছে না, তবে থেকে সে অস্থির হলো। হৃদ মায়ের স্বামী হয় এই সত্যিটা যদি মায়া কখনো জানতেও পারে, তাহলে সে হৃদকে স্বামী হিসাবে মানতে নারাজ হবে, তার থেকে তালাক চাইবে। এই কথাটা হৃদের মাথায় আসতেই হৃদের শরীর রাগে টগবগিয়ে ওঠে তীর তীর করে। এই রাগে এই রাগে জিদে হৃদ মায়ের কোনো ফোন কল রিসিভ করে না, আর না কল ব্যাক করে, বরং হৃদ ইচ্ছা করে মায়াকে ইগনোর করে। হৃদ শুরু থেকে মায়ের সাথে সম্পর্কে সম্পর্কে ছড়াতে চাইনি, এখানে আমি জড়াতে চাইনি লিখতে চাইছে, যাই হোক, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্টই ছিল না। হ্যাঁ, জড়াতে চাইনি এলাকাটা ছিল। আচ্ছা, আবার পড়ি। হ্যাঁ, হৃদ শুরু থেকে মায়ের সাথে সম্পর্কে জড়াতে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করে মায়াকে প্রথম দেখে সে সন্দেহের বশে অজানা বউয়ের খোঁজ করলো। তারপর বউয়ের হদিস না পাওয়ায় হৃদ এক প্রকার জেদ নিয়েই বউকে খুঁজে বেড়ায়। খুঁজে খুঁজে যখন হৃদ দিশেহারা হয়ে উঠল বউকে না পেয়ে, তখন হৃদের মনে অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সেই ইন্টারেস্ট থেকেই আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউকে খুঁজে পেল। কোনো এক অজানা অধিকার নিয়েই বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপ্পড় মেরে বসলো রাগে। তারপর হৃদ কেমন কেমন করে যেন বউয়ের প্রতি নজর রাখতে শুরু করলো, বউয়ের চারপাশটা তার হাতের মুঠোয় রাখলো। তবে তখনও হৃদ বউকে নিয়ে শিওর ছিল না তারা ভবিষ্যতে একত্রে হবে কিনা, বা আদৌ সে এই লুকায়িত সম্পর্কটার সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যবে থেকে বুঝতে পারলো বউ তার জন্য দিশেহারা, অস্থির, পাগল হয়ে আছে তারই খোঁজে, তবে থেকে হৃদের দৃষ্টি বদলায়। বউ তাকে না দেখে না জেনেই ভালোবাসে। সে খারাপ কোনো মানুষ হতে পারতো এমনটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়া মনোভাবটা হৃদকে খুবই আকৃষ্ট করেছে। এই যে তার বউ তাকে খুঁজে পাওয়ার জন্য দিশেহারা হয়ে আছে, এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয়। ভাবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসাটা অনুভব করতে গিয়ে কিভাবে যেন হৃদ বউয়ের মায়ায় পাপ পিছলে পড়ে যায় একেবারে নাক মুখ ডুবিয়ে। সেই মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর হৃদের নেই। হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টানটা দিন দিন বেড়েই চলছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বউয়ের জন্য পাগল টাগল হয়ে যাবে। এখন তার এমন একটা অবস্থা হয়েছে যে তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আধা পাগল বউটাকেই মানায়।
জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আধা পাগল বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেশন জেদ্দি পাগল বানাচ্ছে, আর সে দুর্বল হার্টে পরিণত হয়ে পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারবে? অস্বাভাবিকের ন্যায় মাথা গরম হয়ে যাবে না? হৃদের অবস্থাও সেম। সে পারছে সে পারছে বউকে থাপড়িয়ে সে পারছে না বউকে থাপড়িয়ে লাল লাল করে দিতে। বেয়াদব বউ একটা কপালে জুটেছে তার। এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। সে এমনি রাগী রকচাটা মানুষ। অল্পতেই রেগে যাওয়ার ব্যামো আছে। সেখানে বউটার জন্য মাথাটা আরো গরম হয়ে থাকে আজকাল। মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনায় হৃদ ফুস করে নিঃশ্বাস ফেললো। অফিস কক্ষে থাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে। বউটার জন্য কেমন মন পড়ছে তার, কিন্তু তারপরও সে নিরুপায়। সে বউকে নিজের থেকে ধরা দেবে না বলে জিদ ধরে বসে আছে। আর সেই জেদি এখন মন পড়ছে। হৃদ হাতে হাতে ল্যাপটপের শাটার টেনে বন্ধ করলো। কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের উপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের উপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা তক্ষুনি ভাইব্রেট করে উঠল। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে তাকালো সেদিকে। চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটি রিসিভ করলো না, বরং অবহেলিতভাবেই ফোনটা জায়গায় পড়ে থাকলো। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে। যেভাবে হৃদের মনটা পড়ছে ঠিক সেভাবে বউকেও তার দহনে পুরাবে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করায় মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর রাখলো। হতাশায় ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জয়ী। রাগান্বিত গলায় বলল, তুই এত আত্মসম্মান বোধ ছাড়া কিভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বেয়ামি করে রোজ রোজ কেন কল দিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনের দ্বিতলার কোণার টেবিলে গোল হয়ে বসে চার বান্ধবী। মায়ার মুখোমুখি জুই বসে কপট রাগ দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথার উত্তর দিবে মায়া জুইয়ের কথার উত্তর দিয়ে দৃঢ় মনে বলল, লজ্জা আত্মসম্মান বোধ দুটোই আমার আছে জুই, কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মান বোধ দেখাতে নেই। বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মান বোধ খোয়াতে হয়। সব জায়গায় সবকিছু চলে না। আমার সম্পর্কটাও ঠিক তাই। ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক। তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে তার সুস্থ করি, তারপর না হয় আত্মসম্মান বোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করাটা যেমন বোকামি, ঠিক তেমনি একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান বোধ নিয়ে বসে থাকলে ওপাশের মানুষটা কখনোই আমার কদর বুঝবে না। আমার কদর বা গুরুত্ব সম্মানের আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটাকে স্পেশাল ফিল করাতে হবে। তবেই না আমার জন্য পাগল হবে। এই দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের নিয়মে চলছে জয়ী। এক হাতে দাও তো অন্য হাতে নাও। তাই আমাকে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে। তাই আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দিবে। এটাই তো নিয়ম, তাই না? মায়ের জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই। তারপরও রাগ রাগ নিয়ে বলল জুই, তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটার থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন? মায়ার উত্তর আসলো একই ভাবে। দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুই, আর দেয় বলি আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নাম্বারটা দেখে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জয়ী, লোকটা কোনো কারণে হয়তো আমার উপর রাগ করে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট। আমার উচিত হয়নি তার সাথে ওইভাবে রেগে কথা বলার। মায়ের কথায় এবারও জয়ী অসন্তোষ গলা ছেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল, হুম। জুই নাকমুখ কুঁচকে বলল, জামাই পাগলি। জুয়ের অসন্তোষ গলা কথাটা বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল ফোনে চোখ দিয়ে।
হাতের টাচে আবারও কল লাগালো হৃদকে, কিন্তু এর মাঝেই ফোন কেটে শ্রেয়া মায়ার কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া একটা কাজ করলে কি হয়? তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখতো। তুই তো তাকে ভালোবাসিস তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না, হয়তো পরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা, বা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে, এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায় তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলে কথাটা মন্দও বলেনি শ্রেয়া। একটা পরীক্ষা তো মায়া করতেই পারে জামাইয়ের চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ার মায়ের নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা, সেজন্য হয়তো লোকটা মায়ের নাম্বারটা চিনতে পেরে এখন রিসিভ করে না। তাই মায়া শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে। এই কথাটা জানতেই নাদিয়া তক্ষুনি নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার। সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না। মায়া হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো। মায়া বেশ দৃঢ় ছিল হৃদ এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ার দৃঢ়তা ব্যঞ্জক করে কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা রিসিভ করে ফেললো। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু। কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ। আই মিস ইউ টু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরেই চলে আসবো। আমার বাবু ডেকেছে আর আমি না এসে পারি? আজকে রাতে খেলা হবে যান, তুমি আর আমি। মায়া লজ্জায় থমথমে খেয়ে বসলো। লোকটা এমন ওলটপালট কথা বলবে সেটা ধারণাতেও ছিল না মায়ার। মায়া থমথমে খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে। ফোনটা লাউড স্পিকারে দেয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু। হ্যাঁ বাবু। মায়া আমতা করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে, হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই ডাকতে হৃদ আসিফকে থামিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখিস না আমার বাবুর আম্মু ফোন করেছে, ব্যস্ত আমি, তুই বাহিরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝলো না। আসিফ বেরিয়ে যেতেই হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যালো বাবু বলো, বাচ্চারা কি খেয়ে ঘুমাইছে? হ্যাঁ। তা কি খাওয়ালে? মার্কেটের দুধ তো শেষ, আমি তো এখনো আনি নাই। তা তুমি কোত্থেকে দুধ খাওয়ালে? হৃদের বেগতিক কথায় মায়া হড়বড় করে কলটা মিউট করলো। লজ্জায় সিটিয়ে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ের কথায় নাক মুখ কুঁচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে বলতে গেলি? তুই তার বাচ্চার মা হস, এখন তো সে এসব বলবেই। বাচ্চাদের খোঁজ নিবে না? পাশ থেকে শ্রেয়া ও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক ঠিক, জুই ঠিক বলেছে। মায়া তুই আগে শেষ কর, কলটা বেশিক্ষণ মিউট রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দিয়ে। শ্রেয়ার কথায় মায়া তক্ষুনি কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকার রেখে বলল, জান। হ্যাঁ জান। কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ঙ্কর ঠোঁটকাটা কথায় মায়া মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসলো। সাথে এটা ভাবলো, মায়ার জামাই রয়্যাল না লিখছে, যাই হোক হয়তোবা লয়াল লিখতে চাইছে, আই ডোন্ট নো। এখন রয়্যাল টাইপেরও কিছু একটা হইতে পারে, কোনো ওয়ার্ড থাকতে পারে। সাথে এটা ভাবলো, মায়ের জামাই রয়্যাল না, সে ভিন্ন নারীর সাথে এমন ফ্লার্টিং করে বেড়ায়। মায়ের চোখে মুখে লজ্জার চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্টু, আপনার মতোই। না জান, এই
ট্রেট তুমি নাও। আমার বাচ্চারা মায়ের মতন নটি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথায় পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমাকে চিনেন? কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্ম নেয়া বাবুদের আম্মু, তোমাকে না চিনলে হবে বলো? মায়ার হতাশায় মুখ ভার করে চুপ রইল, মনটা খারাপ। মায়ার স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়, এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে। সে আর কথা বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? হুম। তো এরকম ফাজলামো কি আমার সাথেই প্রথম, নাকি লিস্টে আরো আছে? আপনিই প্রথম। আর আমি যেন শেষ হই, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলেছিল। কিন্তু কিভাবে চিনলো? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে মায়া অধৈর্যের গলায় তক্ষুনি জানতে চেয়ে বলল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দিইনি। আপনাকে চেনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এরকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে দিব। স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর কল রিসিভ না করলে অর্জন কিভাবে করব? জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আপনার মন পুড়ে আমার মন পুড়ে আপনার জন্য। মায়া যেন হুট করে হৃদের মনে মনের কথাটা বলে ফেললো। মন তো তারও পুড়ে বউয়ের জন্য। হৃদ ভোঁতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই তেরামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতেই মায়া ঠোঁট উল্টালো। লোকটা যে তেরা স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবারও প্রমাণ হলো লোকটা আসলেই তেরা মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার ব্যাকা হয়ে যায় আল্লাহই জানে। তক্ষুনি নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক ধুরন্ধর লোক, অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেললো। হুম। কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেললো মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজীবনে পাবে কিনা আল্লাহ জানে। তারপর তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খুঁজে না পাওয়ার উদাসীনতায় যেন মায়ার দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপর আরো একটা মাস কিভাবে কিভাবে যেন কাটলো। মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা একটা সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আওতায় আছে, ওষুধ চলছে আর কি। মায়ের পরিবারের সবাই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে। মুক্তা যায়নি, আর যায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পিছনে অবশ্য কারণ ছিল। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তার ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো সেজন্য। সামনের শুক্রবার বাদ রেখে পরের শুক্রবারে বিয়ে। মায়াদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি, বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ের বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ের উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জয়ী খেয়ে দিয়ে আগে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটার বাজারজাত তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ঝেড়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বাবার কথায় খাওয়া থেকে মুখ উঠালো না আরিফ, বরং খেতে খেতে একইভাবে বলল, আমি শুনতে পারছি বাবা, বলো। শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই কারোর। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে। ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমত অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে বললেন, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলের বিয়ের প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি।
অমনোযোগী চোখগুলো হঠাৎ করেই চমকে ওঠে শফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখে বোঝাই যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে ওনার কথায়। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যেই আরিফ অসন্তোষ গলায় আওড়ালো, মায়া এখনো এসবের কিছু মায়া এখনো এসব কিছুর জন্য ছোট বাবা, মাত্রই আমরা মুক্তার বিয়েটা দিচ্ছি, এর মধ্যেই মায়ের বিয়ের কথা আসলো কোথা থেকে? তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে? মায়া সবার ছোট, ওর বড় জুইয়ের ওর বড় জুইয়ের বিয়ে নিয়ে আমরা এখনো চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা পড়ালেখায় বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচার ব্যবহারেও বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকা যাচ্ছে, ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরো 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বউয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়াকে বিয়ে এক্ষুনি দিতে চাও বাবা? মায়া এখনো বেশ ছোট মানুষ, 18 হয়নি। এসব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনা শেষ করুক, ততদিন না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপর না হয় বুঝ পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেয়া যাবে বাবা। আরিফের কথায় অনীহা পোষণ করলেন জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগেই জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলে, এরকম ভালো সম্বন্ধ হাতের কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছের ছেলে, কত নম্র ভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আঁকতে করে রাখতে। মায়া এক্ষুনি সংসার শুরু করবে না, ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাইবো না আসিফ। বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাকেও পরখ করো। তোমার যদি কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমরা সম্বন্ধটা ফিরিয়ে দিব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই এই বিয়েটা নিয়ে কয়েক ধরেই লিখছে, কয়েকদিন নাকি কয়েক বছর সেটা বলেনি, যাই হোক আমি দিন ধরে নিলাম। আহ আমি আর ভাই এই বিয়েটা নিয়ে বেশ কয়েকদিন ধরেই যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্ব তোমার, তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো। মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও, মুক্তার বিয়েটার পর না হয় আমাদেরকে জানাও তোমার মতামত। তবে আমরা আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নিবে না। মায়া আমাদেরও মেয়ে হয়, ওর চিন্তা আমাদেরও আছে। জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলেননি, শুধু ধীরস্থির ভাবে নিজের খাওয়ায় মনোযোগী হলো। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথায় সম্মতি জানিয়েছে, সে এই বিয়েটা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগলো, কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। শফিকুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবারও গম্ভীর গলায় বলল, তুমি চট্টগ্রামে ফিরে যাচ্ছ কবে? কাল রাতের ট্রেনে ফিরবো বাবা। আবার কবে আসবে? 1 সপ্তাহ পর ফিরে আসবো, হাতের কাজগুলো শেষ করেই চলে আসবো। মায়ার জয় যাবে না তোমার সাথে? না বাবা, ওদের নিব না। এখন গিয়ে আবার 1 সপ্তাহ পর ফিরে আসাটা ঝামেলা হবে। ওরা থাক, বিয়ের শপিং টপিং করুক, আমি খুব জলদি ফিরে আসবো। হুম। খাবার টেবিলে খাওয়ার খাবার টেবিলে খাবার দাবার পাট চুকিয়ে সবাই যার যার মতো চলে গেল, অথচ মায়া জানলই না ওর অগোচরে ওর বিয়ের তোড়জোড় চলছে বড়দের মধ্যে। আরিফ বাপ চাচার কথা মতো সে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিমের সঙ্গে দেখা করলো। নাদিমকে আরিফের বেশ ভালোই লাগলো, বেশ আন্তরিকতা ছেলের, তেমন খারাপ কিছু চোখে পড়েনি। তারপরও আরিফ এই মুহূর্তে তার মতামত দিতে পারলো না। ভাবলো আগে মুক্তার বিয়েটা শেষ করুক, তারপর না হয় সে এই বিয়েটা নিয়ে চিন্তা করবে। গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বলা ভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজকার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়েই ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে উপস্থিত হলো আরিফ।
সঙ্গ তার 3 বোন, মুক্তা, মায়া আর জয়ী। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ এখনো বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা কনে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতেই দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিং এ, সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যদের দিকে। খানবাড়ির মহিলা সদস্যদের মধ্যেও সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখলো। গুটি কয়েক বডিগার্ড আর 5 জনের মতন পুরুষ মানুষকে চোখে পড়লো শুধু। তাদের মধ্যে আরাফ খান, বর হিসেবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখের দেখা হয়েছিল কয়েকবার ছেলেগুলোকে, 1-2 বার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের 2 ছেলে। তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে। আরিফের 2 বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়লো না, এমনকি হৃদের বাবা, মা, ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতন মানুষ কখনো এইসব মেইলি শপিং এ আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতির কারণটা সে বুঝলো না। তারা তো আসতেই পারে নাকি? তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়লো না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করলো। মুক্তা পা ছুঁয়ে শ্বশুর শাশুড়ি গুরুজনদের সালাম করলো এর মাঝেই। অন্তত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান। মায়াজয়ীকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভেতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লো। আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জয়কে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা, বাবা, ভাই, বোন, চাচা চাচির সঙ্গে আত্মীয়ধর মেয়েদের হলুদের শাড়ি, গয়নাপত্র সবকিছু আরিফ, মায়া আর জুইয়ের পছন্দেই কেনাকাটা করছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ার পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে। আর সেজন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়াজু এসবের কিছুই জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভিতরে দেখা হতেই নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই ভালো আছেন? সৌজন্য বজায় আরিফও হাসলো। নাদিম আরিফের চেয়ে বছর 2-এর ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খতিয়ে দেখতে চায় নাদিম মায়ের জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসাবে আজকালকার ছেলে মেয়েদের মতন অশালীন হয়ে পড়বে মায়ের সাথে, নাকি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্যই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটাও না। সে তার আদরে বোনকে এমন কারোর হাতে তুলে দেবে না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচে দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাই, ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন।
আরিফ নাদিমের সঙ্গে হাঁটতে হাঁটতে জানতে চাইলো, তোমার পরিবারের সবাই কেমন আছে নাদিম? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং এর কাজ শেষ, আশা করছি সামনে সামনের মাসের 10 তারিখের ভিতরে ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো? জি, আরো কম হবে। আরিফার কথা বাড়ালো না, হাঁটতে হাঁটতে ভাসা ভাসা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভিতর মায়া আর জুই এক একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করেছে। মায়ার মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পরের সপ্তাহে মায়ের বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতার যোগাযোগ করে, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসাবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না। দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম ও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে, তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিং এর ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকালের দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজেদের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভিতরের একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটুর দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম, যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সুহাগ, সুমন, সেজতি, তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সৌখত্যা বজায় 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেলো। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণ চাঞ্চল্যতার কারণ খানবাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদের সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া, জুই, সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার টেবিলের ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু তারপরই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরলো, অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতেই দেখলো ওয়েটার মায়ের দিকে এগোচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া তাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ের আরো ঘন্টাখানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবার নিয়ে এগিয়ে গেল। মায়ার মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিয়ে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ার সেই স্বাচ্ছন্দ্য বোধটুকু নজর কাটলো আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিম ছেলেটা খারাপ না। খাওয়া দাওয়ার পার চুকিয়ে গেল সবাই। খাবারের বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল। সে আরিফ বা ফাহাদ কাউকেই বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়েই যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিং এর
পর খানবাড়ির সকলের শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান হেনা খান বগল থাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে। নতুন আত্মীয় বলে কথা। রাতের খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খানবাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার যার মতো উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জয়ী সেজুতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে। নাদিম ড্রাইভিং এ, আরিফ পাশের সিটে বসতেই গাড়ি ছুটলো খানবাড়ির গাড়ির পেছন পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে তাই তারও দাওয়াত পড়ল খানবাড়িতে রাতের ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়ল খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়া জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভেতরের পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির। বারবার ভয়ের তো চোখ জোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়লো। এখন পাছে না আবার হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকার খুব ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু ঘটে এখানে, তাহলে মায়ের আর সম্মান বলতে কিছু থাকবে না। ভয়ে ভয়ে ধুরধুর বুকে মায়া জড়সড় হয়ে হাঁটলো জুয়ের সঙ্গে। ওদের সঙ্গ দিয়ে পেছু পেছু আরিফ আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতেই মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ডাইনিং এ দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে। গ্লাস হবে, লিখছে গ্রাস। ওকে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিং এর একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমের অবস্থা শেষ হওয়ার জন্য বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিং এ বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখলো মায়া। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশীর নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়লো না। একটা টু পিসের জামা পরে ওড়নাটা কাঁধের দুপাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কারোর কি লাগবে নাকি সেটাও সে নিজে দায়িত্বে দিচ্ছে। মায়া আরো একবার অকারণেই শশীকে দেখলো। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, হয়তো সামনে বিয়েও করবে। মায়ের মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে ভালোই মানাবে। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে হৃদ খান মায়াকে পরকীয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রে সমস্যা আছে, নয়তো সবসময় মায়ার সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ডাইনিং এ বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে অয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লো ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে, তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা গ্লাসের শরবত নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতেই সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক, কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বেআইন যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা চুকিয়ে ফেলছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়ার ঠোঁট প্রসারিত করে হাসলো। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো পাশে বসা জুইয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করলো। যদিও সে নাদিমকে চেনে না,
কিন্তু তারপরও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজেদের মধ্যে। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময় এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদিফ আসেনি? না, রাদিফ দেশে নেই, হৃদকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের আর কিছু বলার আগেই শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, হৃদয় ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখলো, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। আয়ন বুঝতে পারলো মায়া এখনো হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিয়ে বলল, হ্যাঁ এসেছে তোর হৃদ ভাই, গিয়ে দেখ, বাইরে পেয়ে যাবি। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটলো বাইরের হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাফ খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসলো। আয়ন তো এতক্ষণে জুইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকেই এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুইয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে। আয়ন জুইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই, আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছুই হয়নি বলে নিজের নাস্তা শেষ করেছে। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতেই চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ ঘুরিয়ে দেখলো আয়নের হাতের কাছেই একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিতে পারে, অথচ আয়ন জুইকে দেওয়ার জন্য তরমুজের প্লেটটা চাচ্ছে। সৌজন্য বজায় জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাঁটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই, আমাকে আমের প্লেটটা দেন। জুই এবারও হাতে হাতে আয়নকে আমের প্লেটটা এগিয়ে দিল। আয়ন সেটা নিতে নিতে আবারও বলল, পানির গ্লাসটা দেন। জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানদের দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানতো না। আয়ন জুইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারলো। আয়নের হঠাৎ কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারলো কেন জানা নেই জুইয়ের। শুধু শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসা রইল। তবে জুইয়ের মনটা বেশ পুড়ছে রাদিফের জন্য। ঢাকা আসার আগেই রাদিফের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদিফ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে। জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুই রাদিফের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদিফ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদিফ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখনো জুইকে অপেক্ষা করিয়ে রাদিফ আসলো না। উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদিফ দেশে নেই। আচ্ছা, জুইয়ের মনটা হচ্ছে রাদিফের জন্য পড়ছে, আশা করি বুঝতে পারছেন। আয়নকে সে পছন্দ করে না। সকলের খাওয়া দাওয়ার মধ্যেই হৃদ মেইন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতেই বেখেয়ালি চোখ পড়ল ডাইনিং এ। সেখান থেকেই বেশ কথাবার্তার হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরও মায়ের পাশে নাদিমকে বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিং এর স্পেস বড়, মায়া অন্য কোথাও একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং এর পাশ থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘোরালো পুনরায় মায়ার দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলেই ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে।
মায়াও হেনা খানের ডাকে চমকে উঠেছে তৎক্ষণাৎ। পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সঙ্গে। মায়ার ভয়ার্ত দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে নিতে চোখ পড়ল পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পেরে মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালো পুনরায়। পুনরায় চোখাচোখি হলো দুজনের। হৃদ তখন থেকেই ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়ার দিকে। আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ের পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ের অগোচরে খাওয়ার জন্য। কিন্তু মায়ের পেছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাজ পাখির নজরে সেটা মুহূর্তেই ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন যেন আরো একবার পরখ করলো হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বেশ ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ। কিন্তু তারপরও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমলো না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ের দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদের শশীকে পাশাপাশি সুন্দর লাগছে। দুজন দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ার চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5 ফুট 6 নাকি 5 ফুট 7? হৃদকে দেখে হেনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সঙ্গে কথা বলতে। এরই মধ্যে শশী হৃদকে উদ্দেশ্য করে বলবো, তোমাকে কফি করে দিব? দে। রুমে দিয়ে আসবে নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করলো। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটলো কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তার আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক। এমনকি দুজন দুজনের সঙ্গে অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়ের তেমনই ঠেকলো। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়ের মন হঠাৎ করেই খারাপ হলো। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসলো। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবলো, আজ মায়ের নিখোঁজ স্বামীর খোঁজ পেলে হয়তো মায়াও এমন খেয়াল রাখতো নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ের কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন। কোথায় কোথায় যে আছে মায়ার স্বামীটা আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া এতক্ষণ সেখানে ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো মায়ের স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভেতর থাকা জায়গায় কড়া লাইটিং এর কারণে অন্ধকার ভাবটা তেমন বোঝা যাচ্ছে না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছিল পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নাম্বারে কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরও মায়া রোজ করে লোকটাকে ফোন দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ের উপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়া চেয়ারে বসে ফোনটা টেবিলের উপর রাখলো। এক গালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়ালকৃত নাম্বারে। সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ের মনোযোগ হঠাৎ বিঘ্ন ঘটে কারোর উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতেই দেখলো সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়লো। আচানক কারোর উপস্থিতিতে মায়া চমকে উঠতেই চোখ পড়ল আয়নকে। বেশ হাসি হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বার দেখে চিনতে পেরে অপরিচিতর মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া, আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে। তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো।
আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি, আমি কিন্তু জানি সবকিছু। মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্তে হড়বড় করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমাদের সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ের এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরেই। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম কণ্ঠে শুধালো, সেদিন রাতে তোমার সাথে না থাকায় আফসোস আমার এহ জীবনে শেষ হবে না মাইয়ু। কিন্তু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়, তার মধ্যে তুমি একটা। মায়ার আয়নের গম্ভীর কথার অর্থ বুঝলো না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির ন্যায় আয়নকে শুধালো। মায়া বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম, এটা বলছে আয়ন। আর মায়া বলছে যে ওই লোকটা আপনি না। মানে? আয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য। ঋত তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না, ভয় নেই। আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না হৃদের মতন। বিয়ে হিসেবে তো এইটুকু সাহায্য করতেই পারি তোমার, তাই না? এবার বললো কি লাগবে আমার এবার বলো, মানে এটা বুঝাইতে চাইছে, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমি আপনাদের বুঝাই বলি। মানে সে বলতে চাইছে যে এবার বলো আমার হেল্প কি তোমার লাগবে? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথা ওর ছোট মাথা আর কি করছে, এলোমেলো লেখছে, ওর ছোট মাথা এলোমেলো। যাই হোক, এই পর্যন্ত ছিল এই পর্বটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি, আল্লাহ হাফিজ। আর এলোমেলো ভাবে লেখা যার জন্য আমার পড়তেও সমস্যা হয়, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।